প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগেই ফাঁস, বিভ্রান্তিতে অভিভাবক। এই সময়ে স্থানীয় নির্বাচন আয়োজন ইসির জন্য এ যাবৎকালের বড় পরীক্ষা, মত বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের। কালেমা খচিত সাদা পতাকা দেশ বিরোধী ষড়যন্ত্র, মন্তব্য আসাদুজ্জামান রিপনের। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সরোয়ার আলমগীর। খুলনায় কারাগার থেকে দেওয়াল টপকে পালালো বন্দী। মাশহাদে চিরসাহিত্য খামেনি, জনসমুদ্রে ট্রাম্প বিরোধী স্লোগান। ফ্রান্সের অভিজ্ঞতা নাকি মরক্কোর স্বপ্ন, আজ নির্ধারণ হবে সেমিফাইনালের ভাগ্য। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা ও উপজেলা ভিত্তিক ফলাফলের পিডিএফ ছড়িয়ে পড়ায় বিভ্রান্তিতে পড়েছেন অভিভাবকরা। আজ ফল প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সম্ভাব্য তারিখ আগামী 12 জুলাই। অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু সময়ের জন্য ফলাফল ওয়েবসাইটে দেখা গিয়েছিল, পরে তা সরিয়ে নেওয়া হলেও ব্যক্তিগতভাবে কেউ ফলাফল শেয়ার করে থাকতে পারেন, তবে এটি আনুষ্ঠানিক ফল নয়। এদিকে অনেক অভিভাবক ও শিক্ষক সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার খবর প্রকাশ করায় বিভ্রান্তি আরো বেড়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ফলাফল নিশ্চিত হিসেবে বিবেচনা না করার আহ্বান জানানো হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নানামুখী সমীকরণ। নির্বাচন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বর্তমান প্রেক্ষাপটে এই নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা বলে নিউজ 24 তাদের এক সংবাদে জানাচ্ছে। বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, একদিকে সাধারণ ভোটারদের আস্থার সংকট দূর করা, অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক ও তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা, সবকিছু মিলিয়ে চতুর্মুখী চ্যালেঞ্জের মুখে স্থানীয় সরকার নির্বাচন। গণতন্ত্রের সূতিকাগার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জনমনে আগ্রহ এখন তুঙ্গে। তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনের এই মহাযজ্ঞ এখন কেবল আর ব্যালট আর বাক্সের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নেই। নির্বাচন বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, অতীতে নানা অভিজ্ঞতার কারণে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি যে আস্থার সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠাই এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনের সবচেয়ে বড় কৌতূহল এবং চ্যালেঞ্জের জায়গা হলো ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক এবং তৃণমূলের নেতাকর্মীরা। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এই বিশাল জনগোষ্ঠী কি ভোট কেন্দ্রে যাবেন নাকি কৌশলগত কারণে নীরব থাকবেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্থানীয় নির্বাচনের মাঠে প্রশাসনের ভূমিকা যেন নিরপেক্ষ থাকে, এমন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের বিভিন্ন স্থানে সাদা কাপড়ে কালেমা খচিত পতাকা প্রদর্শনকে দেশবিরোধী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। রাজধানীর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির এক আলোচনা সভায় তিনি বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা হতে পারে। তিনি দাবি করেন, অতীতেও জঙ্গিবাদের আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হয়েছিল, তাই এই ধরনের ঘটনায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলনের অর্জন ধরে রাখতে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন বিএনপির এই নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম 2 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আজ সন্ধ্যা 7টার দিকে শপথ নেন তিনি। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 279 চট্টগ্রাম 2 আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঠিকানা সম্বলিত প্রজ্ঞাপন 9 জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন। একই সঙ্গে আদালত জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
খুলনা পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বিকেলে 4:45 দিকে তিনি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন বাথরুমের ওপর উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। কারা সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দী ইমন মাঝির পিতার নাম আব্দুল মাঝি। তার বাড়ি খুলনা মহানগরের লবণচড়া এলাকার সচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তিনি বসবাস করতেন। ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলার একটি চুরির মামলায় আসামি। তিনি 13 জুন 2026 থেকে খুলনা জেলা কারাগারে বন্দী ছিলেন। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পলাতক বন্দীকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনা তদন্ত করা হচ্ছে। গৃহস্থালী পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি ও পরিবারের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যশোরের অভয়নগরে 6 জন চাষীর মধ্যে মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্য আলামিন হোসেন, তৈবুর রহমান ও মনিরুজ্জামান মামুন কোস্টগার্ডকে ফোন করে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। তারা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, বাঘের ভয় এবং অনিশ্চিত জীবন তাদের আত্মসমর্পণে বাধ্য করেছে। আত্মসমর্পণকারী তৈবুর রহমান বলেন, আগে আত্মসমর্পণ করেও পুনর্বাসনের অভাবে আবার দুর্বৃত্তবৃত্তিতে ফিরতে হয়েছিল তাকে। এবার তিনি স্থায়ী পুনর্বাসনের দাবি জানান। অন্যদিকে আলামিন দাবি করেন তাকে জোর করে দস্যু দলে নেওয়া হয়েছিল। কোস্টগার্ড জানিয়েছে, তাদের কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 40 রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর চাপের পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষায় বনদস্যুদের আত্মসমর্পণের প্রবণতা বাড়িয়েছে। তবে টেকসই পুনর্বাসন নিশ্চিত না হলে তারা আবার অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যাবে। আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত শেষকৃত্যে শোকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। আজ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ মাশহাদে নেওয়া হয়। সেখানে তাকে দাফন করা হয়। জীবনদশায় এখানে দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। দাফনের আগে অনুষ্ঠিত জানাজা ও শোক মিছিলে লাখো মানুষ অংশ নেন। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও খামেনির ছবি। এ সময় যুক্তরাষ্ট্র বিরোধী এবং ট্রাম্প বিরোধী স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একটি অংশ ট্রাম্পকে হত্যার হুমকি সূচক স্লোগানও দেন। এর আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হলে সেখানেও বিপুল সংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানান। গত কয়েকদিন ধরে ইরান ও ইরাক জুড়ে তাকে ঘিরে শোক অনুষ্ঠান, জানাজা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলছিল। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। 4 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিফাইনাল ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই হারের প্রতিশোধ নিয়ে নতুন ইতিহাস গড়তে মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা। সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স দুর্দান্তে ছন্দে রয়েছে। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বালে ও মাইকেল ওলিসের আক্রমণ ভাগ প্রতিপক্ষের জন্য বড় হুমকি। অন্যদিকে ব্রাহিম দিয়াজ, আজ্জেদিন উনাহি এবং গোলরক্ষক ইয়াসিন বনুকে ভরসা করে আত্মবিশ্বাসী মরক্কো। ট্যাকটিক্যাল ফুটবল ও দলগত নৈপুণ্যে ইতোমধ্যে ব্রাজিল, নেদারল্যান্ড সহ শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তারা। ফ্রান্স চাইছে টানা 3য় বিশ্বকাপ সেমিফাইনালের সাফল্য ধরে রাখতে, আর মরক্কোর লক্ষ্য আফ্রিকার ফুটবলে আরেকটি নতুন ইতিহাস লেখা। তাই আজকের ম্যাচটি শুধু দুটি দলের লড়াই নয়, বরং অভিজ্ঞতা ও স্বপ্নের এক রোমাঞ্চকর দৈত্যরাত হিসেবে দেখছে ফুটবল বিশ্লেষকরা। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।